সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গুরু নাটকটির প্রারম্ভিক পর্যায়ের বিশ্লেষণ একটু দেখে নেব এবং তার সঙ্গে সঙ্গে প্রথম পর্যায়ের খানিকটা অংশ, যা ধারাবাহিকভাবে পাঠ এবং বিশ্লেষণ উভয়ই থাকবে আজকের ক্লাসে, এবং ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলিতে গুরু নাটকটি সম্পর্কে সমস্ত বিশ্লেষণ তা অবশ্যই করে দেব। আজকের এই প্রারম্ভিক পর্যায়ের গুরু নাটকের যে বিশ্লেষণের কিছু কথা, তা তোমরা আশা রাখি মনোযোগ সহকারে শুনে নেবে, কারণ আজকের এই ক্লাসের উপরে নির্ভর করবে পরবর্তী ক্লাসগুলো কতখানি তোমরা বুঝতে সমর্থ হবে। যাই হোক, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর, গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কয়েকটি কথা প্রথমে জেনে নিই। তোমরা নিশ্চয়ই সবাই জানো 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের যে ছোট্ট রবি ভূমিষ্ঠ হয়েছিল, আসলে সেদিন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কোনো রবি ভূমিষ্ঠ হননি। বাংলা সাহিত্যের প্রাঙ্গণে এক জ্যোতির্ময় শিশু তা ভূমিষ্ঠ হয়েছিলেন। পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের সমস্ত দিক আলোড়িত করলেন তিনি। নাট্য সাহিত্যের সমস্ত দিকে তিনি তার অবদান রেখে গেলেন। কবি হিসেবে তার খ্যাতি বিশ্বজোড়া, তা নিয়ে বলবার প্রয়োজন বোধহয় পড়েই না। সংক্ষিপ্তের সঙ্গে বৃহতের সন্ধান তার সাহিত্যের অন্যতম অঙ্গ। ক্ষুদ্রের সঙ্গে বৃহতের সন্তান, সীমার সঙ্গে অসীমের মিলন তার সাহিত্যের বৃহত্তর দিক। গুরু নাটক সম্পর্কে জানতে গেলে প্রথমে কিছু কথা অবশ্যম্ভাবী জেনে নেওয়া প্রয়োজন। মূলত এই নাটকটির পূর্বে, অর্থাৎ গুরু নাটকটি নামকরণের পূর্বে, অচলায়তার নাটক যেটি প্রকাশিত হয়েছিল, সেই নাটকটিকে খানিকটা রূপান্তরিত করে সহজে অভিনয় করবার জন্য গুরু নাটক প্রকাশিত, গুরু নামে নাটকটি প্রকাশ করা হয়েছিল 1918 সালে। লক্ষণীয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু এই নাটকে অভিনয় করেছিলেন পঞ্চকের চরিত্রে। অত্যন্ত নিজের লেখা এই নাটকটিকে তিনি স্নেহের চোখেই দেখতেন। রাজেন্দ্রলাল মিত্রের দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল, এই নাটকটি থেকে মূল বিষয়বস্তু গ্রহণ করেছিলেন তিনি, এটাই মনে করা হয়। এবং লক্ষণীয়, তোমরা নিশ্চয়ই নাটকটি ইতিমধ্যেই পড়েছ, সেখানে পঞ্চক নামে যে ব্যতিক্রমী চরিত্র রয়েছে এবং পঞ্চক চরিত্রের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মহাপঞ্চক চরিত্র, এই দুটি চরিত্রই কিন্তু এখান থেকে সংগৃহীত হয়েছিল। নাটকটি রূপকধর্মী নাটক, যেখানে একটি ভাবনার পিছনে দাঁড়িয়ে আছে এক বৃহত্তর রূপ, যে বৃহত্তর রূপের উপরে ভিত্তি করে সমাজ ব্যবস্থা এগিয়ে চলতে পারে। অনুশাসনের কাঠিন্য সরলীকৃত হতে পারে। তাই গুরু নাটকটি মনের অন্ধকার তা দূরীভূত করতে সমর্থ হয়। তাই রূপকধর্মী নাটকটির প্রত্যেকটি অঙ্গই আমাদের প্রত্যেকের জন্য ভিন্ন বার্তা প্রদান করে, নতুন নতুন দিক উন্মোচিত করে, তাও আমরা দেখে নেব। অন্ধগোড়ামির বিরুদ্ধে বিরোধিতা এবং নূতনকে স্বাগত জানানোই তার এই নাটকের প্রধান বৈশিষ্ট্য। মূলত ভাঙা গড়ার খেলায় সারা বিশ্ব সংসার প্রতিক্ষণেই আবদ্ধ। একদিকে সৃষ্টি, অন্যদিকে ধ্বংস। তাই ধ্বংসের পিছনে যে সৃষ্টি, পরবর্তী সময়ে যে সৃষ্টির মহান বীজ লিপিবদ্ধ হয়ে থাকে, তাকে মেনে নিতে হয়। তাই কখনো কখনো প্রাচীনকে দূরে সরিয়ে দিয়ে নবীনকে স্বাগত জানাতে হয়। কিন্তু এই প্রাচীনকে দূরে সরিয়ে দেওয়ার ইচ্ছের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা সমাজ ব্যবস্থার সেই সকল ঝান্ডাধারী মৌলবাদের দল
তারা সমাজকে অন্ধকার কারাগারে পরিণত করে রেখেছে। নাট্যকার সেই অন্ধকারেই আঘাত হানতে চেয়েছেন, আর সেই আঘাতের মধ্য দিয়ে তিনি জানেন আলোর আগমন ঘটবে অবশ্যম্ভাবী। এই নাটকের মধ্যে সে কথাই বলা আছে। আমরা জানি এই নাটকটির প্রথম নাম ছিল, অর্থাৎ গুরু নাটক পাঠ্যে নামকরণ, এবং সেই গুরু নাটকের সেই অচলায়তনের সরলীকৃত রূপটি আমরা পড়ছি, রূপান্তরিত রূপটি আমরা পড়ছি। মূলত এর পূর্ববর্তী সময়ে এই নাটকটির মূল নাম ছিল অচলায়তন। তাহলে আমাদের জেনে নিতে হবে স্থান থেকে অচলায়তন কি। অচল সম্পর্কে জানতে গেলে আমরা জানি এর ব্যুৎপত্তিগত এবং তার সঙ্গে আভিধানিক অর্থ দাঁড়ায় যা চলে না, যা সমাজ ব্যবস্থার মূল স্রোতের পরিপন্থী নয়, তাই অচল। এবং আয়তন আবাস, নিবাস, ভবনালয় ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেই ভাবনা যা কখনোই সমাজ ব্যবস্থার অনুকূলে দাঁড়িয়ে থাকতে পারে না, তাই হলো অচল আয়তন। তবে অচল আয়তন শব্দটিকে আমরা আরো ব্যাপ্তভাবে যদি দেখতে পারি, খুঁজে নিতে চাই, তাহলে দেখতে পাই মূলত অচল আয়তন শব্দের অর্থ হলো এক বদ্ধ হৃদয় প্রাঙ্গণ, অর্থাৎ সেই মন যে মনের মধ্যে মুক্তির ভাবনা এখনো এসে পৌঁছয়নি, সেই প্রাণই হলো বদ্ধ হৃদয় প্রাঙ্গণ, সেই প্রাণই হলো অচল আয়তন। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি দেখি সংকীর্ণতায় আর কুসংস্কারে আচ্ছন্ন বাসস্থান, সেই গৃহটি, সেই বাড়িটি, যে বাড়ির মধ্যে সংকীর্ণতা আর কুসংস্কারের দানা বাঁধা অন্ধকার জমে জমে আছে, তাও অচলায়তন। আর সেখান থেকে উঠে আসা সন্তানের দল, আগামী দিনের কাণ্ডারি, তারা তো অচল হবেই। সামগ্রিকভাবে আমরা যদি লক্ষ্য করি গোড়া একটা সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার গোড়ামিকেও তিনি অচল আয়তন বলে আখ্যায়িত করলেন। এই নাটকের মধ্যে তাও আমরা খুঁজে পাব। গোড়ামিক প্রাচীন যে পন্থা, তাকে সঙ্গে নিয়ে চলতে থাকা সমাজ ব্যবস্থা, এই সঙ্গে নিয়ে প্রাচীন গোড়ামিকে সঙ্গে নিয়ে চলতে থাকা সমাজ ব্যবস্থার এই পন্থাকেও নাট্যকার এই নাটকের মধ্যে অচলায়তন বলে আখ্যায়িত করেছেন। সুতরাং অচলায়তন নির্দিষ্ট একটি অর্থরূপে এখানে প্রযুক্ত হচ্ছে না। কখনো বদ্ধ হৃদয় প্রাঙ্গণ, যেখানে আলো প্রবেশ করেনি, মুক্তির আলো প্রবেশ করেনি, নবীনকে বরণ করে না নিয়ে কেবলমাত্র প্রাচীন সংস্কারকে অবলম্বন করে চলবার ভাবনা যেখানে দানা বেঁধে থাকে, সে হৃদয় হলো অচলায়তন। সমাজের সংকীর্ণতা, সেই সংকীর্ণ সমাজ ব্যবস্থার সংকীর্ণ গৃহকোণ, তাকেও নাট্যকার বললেন অচলায়তন। আবার সামগ্রিকভাবে একটা সমাজ ব্যবস্থা, সে ধর্মীয় প্রাঙ্গণ হোক, বা কোনো একটি দেশ হোক, বা কোনো একটি রাষ্ট্র হোক, তাও যদি অন্ধকারাচ্ছন্ন ভাবনার ভাবধারার সঙ্গে চলতে থাকে, তখন তাকে আমরা বলতে পারি অচল আয়তন। তাহলে কথা হলো, এই যে অচল আয়তন, নাট্যকার বললেন এই অচল আয়তন থেকে মুক্তির পথ কি? আসলে অচল আয়তন যদি তাতে বিশ্বাসী আমরা হই, তাতে আমাদের কি করতে হয়? আসলে থমকে যেতে হয়, পিছিয়ে পড়তে হয়। আর এই থমকে যাওয়া, পিছিয়ে পড়া, তার অর্থই হলো মৃত্যু। আর সেই মৃত্যু থেকে মুক্তির পথ কে দেখাতে পারে? দেখাতে পারে গুরু। সেই থমকে যাওয়া, পিছিয়ে পড়া, মৃত্যুর সমান অচল আয়তন থেকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলতে পারে একজন গুরু। তখন তার প্রয়োজন হয় গুরুর, যিনি সেতু গড়ে দেন, অন্ধকার থেকে আলোর পথে চলে যাওয়ার সেতু। চর্যাপদে তোমরা পড়েছ নিশ্চয়ই, পারার্থে শঙ্কামগরই, অর্থাৎ পার হবার উদ্দেশ্য নিয়ে সেতু গড়েছেন। আর সেই জন্যই আমাদের যেতে হয় গুরুর কাছে, যে গুরু অন্ধকার দূরে সরিয়ে দিতে পারে। মোহাম্মদ শফি লিখেছিলেন, দ্বিতীয় প্রণাম করো মা বাপ পায়ে। প্রথমে তিনি প্রণাম করতে বলেছেন গুরুর চরণে, যে গুরু আমাদের মন থেকে অন্ধকারাচ্ছন্ন ভাবধারাকে দূরে সরিয়ে দিতে পারে।
মনুষ্য জীবনে দুবার জন্ম। মাতৃগর্ভের অন্ধকার থেকে জন্মগ্রহণ করি আমরা, মা জন্ম প্রদান করেন, আর দ্বিতীয় জন্ম হয় অজ্ঞানতার অন্ধকার থেকে। তখন গুরু আমাদের হাত ধরে নিয়ে চলে আলোর জগতে। তাই গুরুর প্রয়োজন হয় তখন। বদ্ধ হৃদয় প্রাঙ্গণকে আলোতে নিয়ে চলেন গুরু। সংকীর্ণতা, কুসংস্কারের আচ্ছন্নতা থেকে আলোয় নিয়ে চলেন গুরু। গুরামিকে দূরে সরিয়ে দিতে পারেন এই গুরুই। গুরু আসলে কি আমরা এবার জেনে নেব। তাহলে অচলায়তন থেকে আমাদের মুক্তি দিতে পারেন কে? গুরু দিতে পারেন মুক্তি। তাহলে গুরু কি? আসলে গুরু হলো অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। কবিগুরুর ভাষায় অন্ধকারের উৎস থেকেই উৎসারিত আলোর সন্ধান খুঁজে পেতে হয়। আমাদের হৃদয় প্রাঙ্গণ যখন অন্ধকারে পূর্ণ হয়, সেখানে আলো প্রবেশ করিয়ে দিতে পারেন এই গুরু। তাই অন্ধকারের উৎস থেকে গুরু আলোর পথ দেখিয়ে দিতে পারেন। তখন বলতে পারা যায় নির্দ্বিধায়, আমি অন্ধকারের যাত্রী, তুমি আলোর পথ দেখাও। আর গুরু কি? মনের অন্ধকারের কক্ষে আঘাত এনে নবারুণের দর্শন করাতে পারেন এই গুরুই। যে মনের অন্ধকার কক্ষে জমে থাকা অসংখ্য অন্ধকারের রাশি, সেখানে প্রদীপ জ্বেলে দিতে পারেন গুরুই। তাই গুরু আমাদের নবীন জীবন প্রদান করেন। তাই আমরা তখন নির্দ্বিধায় বলতে পারি, অসতৌ মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মাম মৃতাঙ্গময়। অর্থাৎ গুরু কি করতে পারেন? আমাদের অসৎ পথ থেকে সৎ পথে নিয়ে যেতে পারেন, তমসাবৃত অন্ধকার থেকে জ্যোতির পথ দেখাতে পারেন, আর সর্বোপরি মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে যেতে পারেন। নির্দ্বিধায় তখন আমরা গুরুর সঙ্গে এগিয়ে চলতে পারি, নিজেকে সঁপে দিতে পারি। তাই সদ্গুরুর প্রয়োজন হয়। সামগ্রিকভাবে তাহলে গুরু কি দাঁড়ালো? কোন মনুষ্য প্রাণ না। যদি ভেবে দেখি তাহলে বুঝতে পারি একটি সৎ জ্ঞান, যে সৎ জ্ঞান তোমা হতে আমাতে এবং আমা হতে তোমাতে ধাবিত হয়। আসলে স্ট্রিম অফ কনসিয়াসনেস, তাই হলো গুরু। জ্ঞানের প্রবাহ, যে জ্ঞানের প্রবাহ তোমা হইতে আমাতে, আমা হইতে তোমাতে প্রতিক্ষণেই ধাবিত হইতেছে, তাই হলো গুরু। তাই আমাদের গুরুর প্রয়োজন আছে, যে গুরু অন্ধকার থেকে আমাদের আলোর পথ দেখিয়ে নিতে পারেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গুরু নাটকে, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের এই গুরু নাটকে সে কথাই বলা আছে। বলা আছে প্রতিবাদের ভাবনা, যে প্রতিবাদের ভাবনায় তিনি বলতে চেয়েছেন অন্ধকারের আচ্ছন্নতা থেকে নবীনকে বরণ করে নেওয়ার প্রচেষ্টা, বদ্ধ থেকে নবীন স্রোতে প্রবেশের কথা, মানব ধর্ম প্রতিষ্ঠার কথা, ভাঙা গড়ার কারিগর জ্ঞানকে আহ্বান করার কথা দূরে সরিয়ে দিয়ে নয়, এবং সর্বোপরি সমাজ শাস্ত্র অনুশাসন থেকে যুক্তি বিচার এবং বিবেচনার মধ্য দিয়ে এগিয়ে চলা। আমরা এবার গুরু নাটকের প্রথম পর্যায়ে সামগ্রিকভাবে গুরু শব্দের অর্থ, অচলায়তন শব্দের অর্থ কি, সেগুলো আমরা জেনে নিলাম। নাটকের প্রথম পর্যায়ের যে কথোপকথনের ভঙ্গিমায় এগিয়ে চলা পথ, তার প্রত্যেকটি অংশকে একটু একটু করে দেখব। তবে আজকের ক্লাসের প্রথম যে বিশ্লেষণ করে দিলাম সেগুলো নিশ্চয়ই সবাই শুনেছ। এবার দ্বিতীয় অংশে খানিকটা অংশ তোমাদের সামনে তুলে ধরি, তাহলে তোমরা বুঝতে সমর্থ হবে কি বলতে চাইছেন সেখানে নাট্যকার। আমরা দেখব এই অচলায়তনে, যেখানে কিনা বালকের দল তারা শিক্ষা গ্রহণে মত্ত, কিন্তু অদ্ভুত ব্যাপার, শিক্ষা গ্রহণে মত্ত হলেও উন্মুক্ত প্রান্তরে তারা দাঁড়িয়ে সুন্দরভাবে নবীন শিক্ষাকে আহ্বান জানাবে তা নয়। তাদের মধ্যেই অচলায়তনের অপরাধ বোধ প্রতি মুহূর্তেই তাদের দমিয়ে রেখেছে। তাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরা নিজেদের মধ্যে কথোপকথনে মত্ত কিছু একটা ঘটনা নিয়ে, কি জানি বললে কি হয়, এমন ধরনের অপরাধ বোধ তাদের মধ্যে কাজ করছে। প্রথম বলছে, ওরে ভাই শুনেছিস? দ্বিতীয়, শুনেছি কিন্তু চুপ কর। তৃতীয়, কেন বল দেখি। দ্বিতীয়, কি জানি বললে যদি অপরাধ হয়। এই যে এমন ধরনের তাদের মধ্যে একটা অদ্ভুত অপরাধ বোধ। প্রথম, কিন্তু উপাধ্যায় মশাই যে নিজে আমাকে বলেছেন
তৃতীয়, কি বলেছেন বল না। প্রথম তখন নির্দ্বিধায় বলতে চেষ্টা করলো, গুরু আসছেন। সকলে গুরু আসছেন, সকলে খানিকটা হলেও আনন্দের সঙ্গে চিন্তিতভাবে বলে ফেললেন। তৃতীয়, ভয় করছে না ভাই? গুরু আসছেন বলে কথা, তাহলে ভয় তো করার কথা, ভয় করছে না? তৃতীয় বলল। দ্বিতীয়, ভয় করছে। দ্বিতীয় তখন নিশ্চিতভাবে বলে দিল, হ্যাঁ ভয় করছে। প্রথম, আমার ভয় করছে না, মনে হচ্ছে মজা। তাহলে প্রথম বলছে না, তার মজা হচ্ছে খানিকটা হলেও। তৃতীয়, কিন্তু ভাই গুরু কি? তৃতীয় তখন বলছে যে গুরু জিনিসটা কি। মূলত আমাদের মনেও প্রশ্ন থাকে, এতদিন অব্দি প্রশ্ন হয়তো তোমাদের মনেও থেকেছিল, আজ হয়তো খানিকটা হলেও গুরু কি তা নিরসন করতে পেরেছি। তাই তৃতীয়, যারা জানে না তারা বলতে চাইছে যে গুরুটা আসলে কি, সে কি জিনিস। বাস্তবিকভাবেই তার প্রশ্ন থাকবেই, সকলের মতনই। দ্বিতীয়, তা জানি নে। তৃতীয়, কে জানে? আসলে কেউই জানে না ওরা গুরু আসলে কি। তৃতীয়, এখানে কেউ জানে না। প্রথম, শুনেছি গুরু মস্ত বড়, মানে খুব বড়, খুব মস্ত বড়, দারুণ বড়। তাহলে গুরু ব্যাপারটা যদি খুব বড় হয় তাহলে খুব সাধারণ ব্যাপার, এখানে তো ধরবে না। অচলায়তন সে তো ক্ষুদ্র। বাস্তবিকভাবে আমি বলে দিয়েছি প্রথমে, অচলায়তন 3 ধরনের হতে পারে। ক্ষুদ্র হৃদয়ের প্রাঙ্গণ হতে পারে, ক্ষুদ্র আচারের বড়ু বালু রাশি দ্বারা গঠিত একটা গৃহকোণ হতে পারে, একটা সমাজের প্রান্তর হতে পারে। তাহলে এমন যদি হয় তাহলে গুরুর মতো মুক্ত জ্ঞান কখনোই এখানে প্রবেশ করতে পারে না। তাই মুক্ত জ্ঞান প্রবেশ করতে গেলে আগে মুক্তি পথের পূজারী হতে হয়। তাই গুরু সে খুব মস্ত যদি হয় তাহলে ক্ষুদ্রের মধ্যে সে কখনোই প্রবেশ করতে সক্ষম হয় না। তাই ক্ষুদ্রকে আগে বৃহতের দিকে ধাবিত করে নিয়ে যেতে হয়। প্রথম তখন বলছে, পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না। আসলে অচলায়তনে তাকে সত্যিই কোথাও ধরে না, কারণ তিনি যে মস্ত বড়। তৃতীয়, কোথাও না, প্রশ্ন রাখছেন কোথাও ধরবে না। প্রথম, কোথাও না। দ্বিতীয় তখন বললে, তাহলে কি হবে? প্রথম বলছে, তাহলে ভারী মজা হবে। এই যে উভয়ের মধ্যে একটা কথোপকথনের ভঙ্গিমায় আমরা দেখতে পেলাম যে গুরু সম্পর্কে কারো মধ্যেই একটা পূর্ণ ভাবনা যে গুরু আসলে কি, এটা কিন্তু তাদের মধ্যে নেই। আর নেই বলেই তারা জানে না গুরু কি, কিন্তু শুধুমাত্র পঞ্চকের মুখ থেকে যে শুনেছে যে অচলায়তনে তাকে কোথাও ধরবে না, এই ভাবনাটুকু নিয়েই তারা কিন্তু এখানে অবস্থান করছে। পাশাপাশি গুরু আসছে, কারো মনে দ্বিধা, কারো মনে ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্যের কাছে বন্ধক রেখেছে, অন্যের কথা ধার নিয়ে এগিয়ে চলবার চেষ্টা করছে। এইভাবে গুরু সম্পর্কে একটা ভাবনা পোষণ করেছে সামগ্রিকভাবে। সুতরাং আমরা প্রথম অংশে এটা দেখতে পেলাম। এবার অচলায়তনের এই বালক দলের কথা যখন শেষ হয়ে প্রস্থান করলো, মানে নাট্যরূপে এরা স্টেজ থেকে চলে গেল, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে পঞ্চকে সে প্রবিষ্ট হলো। পঞ্চকের প্রবেশ। পঞ্চক গান গাইতে গাইতে আসছে। কি গান গাইতে গাইতে আসছে? তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। আসলে তিনি সত্যি যদি আমাদের সবাইকে ডাকেন, একটি প্রাণকে উন্মুক্ত জ্ঞান যদি একবার দর্শন প্রদান করেন, জ্ঞান অর্থাৎ সে আলো, সেই আলো যদি তাকে একবার ডেকে ফেলে তাহলে নিশ্চিতভাবে সেই আলোর দিকেই ধাবিত হয়। মুক্ত জ্ঞান যদি একটি প্রাণ সত্তাকে হাতছানি দিয়ে ডাকে একবার, তাহলে নিশ্চিতভাবে সেদিকে সে প্রাণ ধাবিত হতে থাকে। পঞ্চক বুঝেছে সেই জ্ঞান, চিনেছে সেই জ্ঞানকে, তাই সেও ছুটছে, বলছে তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। অর্থাৎ হে গুরু, তুমি কোন সকালে আমাকে ডেকেছ, কেউ বুঝতে পারেনি। আমার মন কাঁদছে তোমার কাছে যাওয়ার জন্য, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না পথ। তাহলে সেই পথ কে দেখিয়ে দেবে? আসলে গুরুই দেখিয়ে দেবে সেই পথ। ওরে ভাই কে আছিস ভাই, কাকে ডেকে বলবো গুরু আসছেন। পঞ্চক যেন উন্মত্ত, সে মুক্তি পাবে আজ, গুরু আসছেন বুঝতে সমর্থ হয়েছেন, তাই এগিয়ে চলছে সে। তখন সঞ্জীব প্রবিষ্ট হয়েছে। স্টেজে সঞ্জীব নামে এক চরিত্র এসেছে। সঞ্জীব তখন কি বলছে? সঞ্জীব, তাই তো শুনেছি, কিন্তু কে এসে খবর দিল বলো তো? পঞ্চক তখন বলছে, কে দিলে তা তো কেউ বলে না, মানে গুরু আসছে সেটা কে খবর দিয়েছে তাই কেউ জানে না। সঞ্জীব তখন বলছে, কিন্তু গুরু আসছেন বলে তুমি তো তৈরি হচ্ছ না পঞ্চক, গুরু আসছেন তো,
তাহলে গুরু আসছে, সেই জন্য তো তৈরি হতে হবে, তাই না? পুঁথিপত্র পড়ে ভালো করে মন্ত্র উচ্চারণ করে তারপর সুস্থতা নিয়ে তৈরি হতে হবে, গুরু আসবেন, তার সামনে বসতে হবে গিয়ে, তাই নয় কি? ভাবছেন সঞ্জীব, তাই পঞ্চককে বলে বসলো, তুমি তো তৈরি হচ্ছ না। পঞ্চক বলছে, বাহ, সেই জন্যই তো পুঁথিপত্র সব ফেলে দিয়েছি। সঞ্জীব বলছে, সেই বুঝি তোমার তৈরি হওয়া? পঞ্চক তখন বলছে, আরে গুরু যখন না থাকেন তখনই পুঁথিপত্র, গুরু যখন আসবেন তখন ওই সব জঞ্জাল সরিয়ে দিয়ে সময় খোলসা করতে হবে। আমি সেই পুঁথি বন্ধ করবার কাজে ভয়ানক ব্যস্ত। আমরা এই জায়গাটি একটু দেখে নেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চক বলছে, পুঁথিপত্র সে সব ফেলে দিয়েছে। কেন? যখন গুরু আসছেন তখন নিশ্চিতভাবে বইয়ের প্রয়োজন হয় না। পুঁথিপত্রের অর্থই হলো একটা ক্ষুদ্র জ্ঞান। সেখানে উন্মুক্ত ভাব কোথায়? কোনো একটা ভাবনা, ব্যক্তিকেন্দ্রিক ভাবনার বহিঃপ্রকাশ, কখনো কখনো পুস্তক। কিন্তু গুরু, তিনি পূর্ণতার প্রতীক। তাই গুরু যখন আসেন তখন পুঁথিপত্রকে দূরে সরিয়ে রেখে গুরুর সাহচর্যে যেতে হয়। তাতে কি হয়? তিনি মুক্তি পথের পূজারী হয়ে আমাদের মুক্তির পথ দেখাতে পারেন, পূর্ণ জ্ঞানকে উপলব্ধি করাতে পারেন। তাই পুঁথিপত্র তখন প্রয়োজন নেই। কিন্তু গুরু যখন থাকবেন না তখন পুঁথিপত্রের প্রয়োজন আছে। পুঁথিপত্রের তুলনামূলকভাবে সেই প্রথাগত ব্যবস্থা, শিক্ষাপনা তাকে সঙ্গে নিয়ে চলতে হয় যখন গুরু থাকেন না। আর গুরু যখন আসেন তখন পুঁথিপত্র দূরে সরিয়ে তার সাহচর্যে গেলে মুক্তির পথকে উন্মুক্ত করা সম্ভব হয়। তা পঞ্চক বুঝেছে, তাই এমন কথা। সঞ্জীব তখন বলছে, তাই তো দেখছি। আসলে সঞ্জীব পঞ্চককে বোঝেনি, কারণ পঞ্চক তাকে তো ডাক দিয়েছে কোন সকালে কোনো একজন। তিনি আর কেউ নন, মুক্ত জ্ঞান, মুক্ত ভাবনা, উন্মুক্ত পথ, দিগন্ত বিস্তৃত মাঠ, খোলা মাঠ কিংবা মুক্ত আকাশ। সেই জ্ঞান তাকে ডেকেছে, আর সে কারণেই পঞ্চক আজ হয়েছে উদার। সমাজ, শাস্ত্র, অনুশাসনের সমস্ত বিধি লঙ্ঘন করে, যুক্তি, বিচার আর বিবেচনা দিয়ে পঞ্চক ছুটে চলতে চায়, অচলায়তনের সমস্ত বেড়া ভেঙে এগিয়ে চলতে চায়। সমাজকে শুদ্ধ করে তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে চলার শপথ যেন পঞ্চক নিয়েছে। আজকের ক্লাসে এতটাই থাক। সকলকে ধন্যবাদ। আর তার সঙ্গে আগামী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করো। যে অংশটুকু বিশ্লেষণ করে দিলাম মনোযোগ সহকারে বারবার শোনো। পরের কোনো ক্লাসে এই গুরু নাটক থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করে দেব।